সামনে দেখায় না, সামনে বলে যে না না ওরকম কিছু হয় না, ওটি থাকলে পারি। টানা 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ওটি হই। আমি বসে আছি, 12টা 10-15 একজন আসলো, ও আমাকে বলছে মা দিব্যি বলছি। আমি তো নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে। তোমাদের আমি প্রতিনিয়ত একটার পর একটা ঘটনা হসপিটালের দিয়ে গেছি। তোমরা অনেকেই বিশ্বাস করেছো, অনেকে বলেছো যে এরকম হতে পারে না। আজকে যেই কাণ্ডটা, এটা কাণ্ডই বলবো আমি, যে কাণ্ডটা ঘটে গেছে আমাদের আরজি কর হসপিটালে, সবাই আমাকে বলেছে দিদিভাই তুমি এই বিষয় নিয়ে কেন কিছু বলছো না। স্বাধীনতা দিবস গেল, আমাদের 78 বছর পূর্ণ হলো স্বাধীনতা দিবসের। আমাকে অনেকেই বলেছে যে দিদিভাই তুমি কাউকে কেন উইশ করছো না। আমি এটা কমিউনিটি পোস্ট ছোট করে লিখেছিলাম, সেটাই শেয়ার করেছিলাম। আজকে আমি তোমাদেরকে দুটো বিষয় নিয়ে কথা বলে ঘটনায় যাব। দয়া করে আমি সবাইকে বলবো কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনো, যে আজকে যে কথাগুলো বলবো সাধারণ একজন নারী হিসাবে তোমাদের সামনে কথাগুলো তুলবো। তোমরা অনেকেই বলেছো স্বাধীনতা দিবস পালন নিয়ে, বা এই আমাদের যে কলকাতা আরজি কর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে তোমরা অনেকে বলেছো দিদিভাই সব কন্টেন্ট ক্রিয়েটাররা ছোটোখাটো করে নিজেদের একটা বক্তব্য রাখছে, তুমি কেন বলছো না। হ্যাঁ আমি বলবো, সেটা হচ্ছে প্রথমে বলবো যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে। যারা দোষী তাদেরকে সঠিকভাবে, জানি না সঠিকভাবে তার কোনো রকম কিছু হবে কি না, সে যে আসল দোষী তাকে আমরা দেখতে পারবো কি না, আমাদের সামনে আসবে কি না, অথবা যে এই কাজটা করেছে, যে বা যারা এই কাজটা করেছে তারা আদৌ আমি জানি না যে শাস্তি পাবে কি না। উনি মারা গেছেন, মারা তো জাননি, অ্যাকচুয়ালি তাকে হত্যা করা হয়েছে, আমরা সবাই সব কিছু জানি। আমি এখানে আর বেশি কিছু বলবো না, কারণ সত্যি কথা বলতে আমার ঘাটাতে না ভালো লাগে না, নিজেরও খুব খারাপ লাগছে। আর বারবার একটা জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত দেখানো, সঠিক কাজ তো কিছু হচ্ছে না, আর বারবার করে দেখানো, বারবার করে এক জিনিস শোনানো, আমার নিজের সত্যি কথা বলতে ব্যক্তিগত মতামত আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে যা করার সেটা করলে আমার মনে হয় ভালো হয়, ঠিক আছে। একদিনের প্রতিবাদ করে দুদিনের ওই রাতের বেলা মোমবাতি নিয়ে রাস্তায় বেরোলাম, তারপর সব সেলফি তুলছে, ভিডিও করছে, সেগুলো পোস্ট করা আলাদা আলাদাভাবে, আমার মনে হয় না এরকম করে কিছু হবে। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আজকে একটা কাণ্ড ঘটেছে যেটা এতভাবে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া, এত কিছু দেখতে পাচ্ছি, যার জন্য জিনিসটা নিয়ে এত হাইলাইট করা হচ্ছে, ঠিক আছে। এরকম প্রত্যেক দিন হয়, কিন্তু তাদের পাশে কেউ এসে দাঁড়ায় না। এমনকি প্রত্যেক দিন ছাড়ো না, আমি তো শুটিংয়ে যাই, মেট্রো, লোকাল ট্রেন, বাস, অনেক কিছুতে দেখি মেয়েদের উপর যেইভাবে মানে নির্যাতন হয় না, একটা মেয়েকে দেখে মুখ ঘুরিয়ে নেয়, কেউ প্রতিবাদ করে না। আমি নিজের চোখে দেখেছি, মা বাবা ভাই যাচ্ছে, একটি মেয়ের সাথে অমানবিক অত্যাচার ট্রেনের মধ্যে হচ্ছে, রীতিমতো তার জামা ছিঁড়ে দিয়েছে। কি বলছো বলো তো, মা চল 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 চল, আমাদের কেউ হয় না, চল চল চল, এসব ঝামেলার মধ্যে যাওয়ার দরকার। তাহলে এখন কেন কিসের জন্য? আমার কাছে প্রশ্ন এটাই, খারাপভাবে নেবে না, কতটা চিন্তা করবে। ঘটনা এসছে, ঘটনায় যাওয়ার আগে আমি আজকেই একটা ভাইরাল হয়েছে কথোপকথন, ঠিক আছে, এই আরজি কর নিয়ে আমি জাস্ট শোনাবো। ইনিও একজন কিন্তু হসপিটালের সাথে রিলেট করে, হসপিটালে ওনার বক্তব্য একটু শুনবো। নাইট থাকার পর লাস্ট নাইট ছিল, লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট, বুধবার রাতে ঘটনাটা ঘটেছে। আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি। 3টের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয়। তখন গিয়ে দেখি আরজি করে এই অবস্থা, পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল। গিয়ে দেখি পুলিশ ছয়লা, মানে আর ওকে যেভাবে, আমি তো বডিটা দেখেছি রে, মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না, রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে ঘুরছে, একদম এরকম, মানে মানে অদৃশ্যমান, মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু। এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখ ও আমার তলাটা নাকি, তো ওর থেকে ও থাকে 4 তলায় ঘটনাটা ঘটেছে, ঠিক 2টো ফ্লোর নিচেই আমি থাকি, আমার রুমটা,
ঠিক আছে, কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আর্চিগড়টা। এই ক্লিপসটা আমি তোমাদের জন্য খুব যত্ন সহকারে রেখেছি। আমি জানি তোমরাও হয়তো সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি তো সবাই করো, তোমরাও শুনেছো। আমি কাট করে কেন শোনালাম, আজকে এনারাও তো হসপিটালে কর্মরত, এনারা যারা দুজন কথোপকথন করছে এনারাও কিন্তু রীতিমতো ওখানে কর্মরত। তাহলে আজকে ওনারা নিজেরা কি বলছে এই জিনিসটারই, যেহেতু আমি প্যারানর্মাল বিষয় নিয়ে এতটা তোমাদের সামনে সব সময় তুলে ধরি, যে আমাকে এত অসংখ্য অসংখ্য মানুষ তারা তাদের ভৌতিক এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করে, বাড়ির, হোটেলের, হসপিটালের, রাস্তাঘাটে, নানা জায়গায় যার সাথে যেখানে যা হয় আমাকে শেয়ার করে, আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। আজকে তোমরা আজকে তোমরা নিজের কানে, আমি কিন্তু তোমাদেরকে বলছি না, আজকে নিজের কানে তোমরা শুনলে এনারাও কিন্তু আরজিকর হসপিটালে কর্মরত দুজন কথোপকথন করছে। এনারাও কি বলছে, যে মনে হচ্ছে ভূত যে জিনিসটা হয়, আজকে আমাদের ওখানে কাজ করতে ভয় লাগছে, মনে হচ্ছে মেয়েটি আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমরা ওর অস্তিত্ব বুঝতে পারছি। বোঝা গেল কি বলতে চাই আমি তোমাদের এতদিন ধরে? তোমরা অনেকে যারা বলো, আজকে এনারা খুদ নিজে বলছে যে আমি থাকি দোতলায়, আর এই যে আমাদের মেয়েটি, যে আমাদের ঘরের মেয়ে, বাংলার মেয়ে, এই মেয়েটি থাকতো 4 তলায়, যার সাথে ঘটনাটা ঘটে। তাহলে আজকে 2 তলায় থেকে কাজ করতে ভয় পাচ্ছে, বলছে সারা হসপিটালে মনে হচ্ছে পাশে পাশে মেয়েটি ঘুরে বেড়াচ্ছে, তার আত্মা ঘুরে বেড়াচ্ছে। যদি আত্মা নাই থাকে তাহলে আজকে কেন এই ভয়টা লাগছে আত্মা ঘুরে বেড়াচ্ছে? কারণ হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি রীতিমতো কয়েকজনের সাথে আলোচনা করেছি, তাদেরও মতামত যে এই যে মেয়েটিকে এত নৃশংসভাবে হত্যা করেছে, মানে বলতে গেলে আমার গায়ের কি বলবো, প্রচণ্ড রাগ হচ্ছে। নৃশংসভাবে যে মেয়েটিকে হত্যা করেছে, এই মেয়েটির আত্মা কি হবে না? এই মেয়েটির আত্মা কি জাস্টিসের জন্য ঘুরে বেড়াবে না? আজকে আমরা যতই ধোঁয়াশার মধ্যে থাকি, আমরা বিশ্বের লোক, আমরা হয়তো জানি না যে মেয়েটার সাথে এরকম কে করেছে, কারা করেছে, কিন্তু সেই মেয়েটির আত্মা কিন্তু ঘুরে বেড়াচ্ছে হসপিটালের মধ্যেই, আর সে কিন্তু জাস্টিস চাইছে। তার জন্যই আমরা তোলপাড় করছি যে মেয়েটির জাস্টিস চাই, মেয়েটার সাথে যারা যারা এরকম করেছে তাদের শাস্তি আমরা সঠিকভাবে চাই। নানা রকমভাবে নানা রকম মানুষের মন্তব্য আমরা পাচ্ছি, তাই তো আজকে সেই প্রমাণটা আমি তোমাদের কাছে আরও একবার করে দিলাম, যে এই দুজন যারা কথা বলছেন তারা কিন্তু রীতিমতো আরজিকর হসপিটালে কর্মরত, তাদেরও এই ভয়টা লাগছে। তারা বলছে কি করব, পুরো যদি ভয়েসটা আমি তোমাদের এখানে দিই অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও, তার জন্য তোমাদের আমি এখানে দিলাম না। তোমরা শুধু ভাবো এইটুকুনি, যে আজকে যারা এর মধ্যে নেই তারা ভয় পাচ্ছে যে নৃশংসভাবে মেয়েটার হত্যা করেছে, তার আত্মাটা হসপিটাল চত্বরে ঘুরছে, বলছে আমরা রীতিমতো ভয় পাচ্ছি। দুপুরবেলা, দিনের বেলা আমরা ভাবছি যে সে আমার পাশে রয়েছে, কেউ যেন একটা অদৃশ্য চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে লক্ষ্য করছে, আমাদেরকে দেখছে। হ্যাঁ, এটা বাস্তব। শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি, এখানে তো আমি তার নাম নিতে পারবো না, অথবা আমি এখানে তার ভয়েসও দিতে পারবো না, বারণ আছে। আমারও পরিচিত এমনও মানুষ আছে যারা হসপিটালে চাকরি করেন, আমাকে ঘটনা পাঠিয়েছেন, এমনও আছেন তারা বলেন আমরা কখনো অন ক্যামেরায় আসতে পারি না, অন ক্যামেরায় এসে বলতে পারি না। একজন উনি ওখানে নার্স, তোমাদের এর আগেও আমি বলেছি, হসপিটালের কলকাতার এক বড় নামি দামি হসপিটালের নার্স, উনি নিজে বলেছেন যে আমরা যখন ওটিতে থাকি, ওটিতে আমরা বুঝতে পারি যে আমরা 3-4 জন ডাক্তার, ওখানে যে আমরা ওটি অপারেশন হয় ওই হলে ডাক্তার ছাড়াও ওখানে অশরীরী থাকে উপস্থিত। হ্যাঁ, অশরীরী ওখানে উপস্থিত থাকে। তোমাদের এরমই আমি কিছু ঘটনা বলবো। আমাদের ডাক্তার এক দিদিভাই, ওই নার্স যিনি আমাকে ঘটনাগুলো শেয়ার করেন হসপিটালের, ওই নার্স বলেন যে আমাদের এক ডাক্তার দিদি আছেন, ওনার অনেক বছরের অভিজ্ঞতা ওই হসপিটালের। উনি বলেন
আজ থেকে প্রায় 17 থেকে 18 বছর আগে, মানে তোমরা কাউন্ট করো 2024 হলে 17-18 বছর কত সালটা হয়। বলছে আজ থেকে 17-18 বছর আগে যখন উনি কলকাতার কোনো এক নামী হসপিটাল, উনি যখন ডাক্তার নিযুক্ত হন, তো ওখানে যখন উনি ডাক্তারি করেন, বলেন রাতের বেলা অনেক সময় হয় কি ওনাদের ডিউটিতে যেতে হয়, যদি কোনো অপারেশন থাকে বা কোনো এমার্জেন্সি থাকে বা কোনো উপর লেভেলের যদি কারোর কোনো রকমভাবে হসপিটালে অ্যাডমিশন করাতে হয়, তখন কিন্তু আসতে হয় অনেক ডাক্তারকে। তখন ওনাদের ইচ্ছে না থাকলেও ওনাদের ওখানে পেশেন্ট থাকতে হয়, কারণ উপর মহলের একটা ব্যাপার থাকে, তখন না থাকলে পরে ওনার চাকরিটাই হয়তো থাকবে না। তো এরকমই আমাদের যে নার্স রয়েছেন দিদিকে ওই ডাক্তার, লেডি ডক্টর, উনি বলেন যে আমি যখন এখানে আসি প্রথম বাড়ির আমার লোকরা, মানে ওই ডাক্তারের কথা মতো লেডি ডাক্তার বলছে আমার বাড়ির লোকরা আমাকে বলতো যে দেখ এরকম রাতের বেলা ডিউটি পড়ে, ডিউটিতে যাস, দিনের বেলাও থাকিস, অনেকটা লং টাইম 12 ঘন্টা 36 ঘন্টা একটা মানে টানা ডিউটি পড়ে, তো যে হসপিটালে থাকিস কোনো রকম ভয় ঠয় লাগে না তো? তখন সে ডাক্তার বলেছে বাড়ির লোককে যে কিসের জন্য ভয় লাগবে, আমরা তো যে সাধারণ মানুষ থাকে রুগী, তাদের তো সেবা করি, এখানে ভয় পাওয়ার কি আছে? তখন বাড়ির লোক তাকে জিজ্ঞাসা করেছে যে না এরকম হসপিটালে তো ভূত থাকে, আর এটা কে না জানে, হসপিটালে যে ভূত থাকে বা কোনো আত্মা থাকে সে তো আমরা সবাই জানি। ছোট্ট ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করবে, তারাও বলবে যে হ্যাঁ হসপিটালে ভূত থাকে, তারাও বলবে, তারা দেখেনি কিছুই না, কিন্তু এটা আমরা জানি, সবাই জানি। তো সেই ডাক্তারকে তার বাড়ির লোক যখন বলে, তখন সেই ডাক্তার, লেডি ডক্টর, তখন বলেন যে ভূত কি জিনিস তো জানি না, ভূত মানে হচ্ছে একটা ভয়, আর সব থেকে বড় কথা হচ্ছে হ্যাঁ হসপিটালে রাত ভিত থাকতে গেলে অনেক জিনিস যেটা কি বলতো চোখে দেখি, অনুভব করি, কিন্তু মানে সরাসরি তার সাথে কানেক্ট করতে পারি না, এরকম হসপিটালে ঘটে। সেই ডাক্তার বলে বাড়ির লোককে। আবার সেই ডক্টরই আমাদের যে নার্স, যিনি আমাকে ঘটনাগুলো শেয়ার করেন, তাকে বলেন। আমাদের যে নার্স উনি বলছেন, জানো সোনা, বিশ্বাস করবে না, আমি তো আজ বহু বছর ধরে হসপিটালে রয়েছি, হসপিটালে আমাদের সাথে কি ঘটে জানো, ডাক্তারদের সাথে ঘটে, নার্সদের সাথেও ঘটে। আমি তখন জানতে চাইলাম যে কি হয়, তখন সে আমাকে হেসে বলল যে বললে বিশ্বাস করবে? আমি তখন বললাম হ্যাঁ অবশ্যই করব, তবে আবার দর্শক বন্ধুরা সবাই বিশ্বাস করবে কি না জানি না, কারণ ভূত প্রেত আত্মা জিন সবাই কিন্তু বিশ্বাস করে, কিন্তু সামনে দেখায় না, সামনে বলে যে না না ওরকম কিছু হয় না, কিন্তু বিশ্বাস ভয়টা সবার আছে। যদি বিশ্বাসই না করো বাবা, ভূতে ভয় পাবে কেন? ভূতে ভয় সবার আছে, ভূত নামেই ভয়, কিন্তু তাও বলে যে ভূত পেট আত্মা এসব কিচ্ছু হয় না, যেখানে ভগবানের অস্তিত্ব আছে সেখানে আত্মারও অস্তিত্ব আছে। তো যাই হোক, ঘটনাটা বলি। আমাদের নার্স যিনি, সেই দিদি বলেন, জানো শোনা, একদিনের ঘটনা আমি বলি। একদিন দুপুরবেলা পেশেন্ট নেই, সেরকম বেশি পেশেন্ট নেই, ওই খুব জোর 20-25টা পেশেন্ট 4 তলায়, যেখানে লেডিস ওয়ার্ড। তো সেখানে আমি গেলাম, গিয়ে 2টো পেশেন্টকে ঘুমের ইঞ্জেকশন দিই, একজনকে স্লাইন দিই, আর একজনকে খুব শরীরে ব্যথা হচ্ছিল, কাঁদছিল চিৎকার করে করে, তার জন্য তাদেরকে ব্যথার 2টো ইঞ্জেকশন দিই, দিয়ে আমি নামছি। আমাদের 3 তলায় একটা একদম সিঁড়ি দিয়ে উঠে সোজা হেঁটে গেলে একটা কর্নার বরাবর একটা রুম আছে, যেখানে আমরা মোটামুটি সবাই রেস্ট করি। সেই রুমের দিকে হেঁটে যাচ্ছি, মোটামুটি 4 তলায় সবাইকে দেখা হয়ে গেছে, ঘন্টাখানিক আর কারোর প্রয়োজন হবে না, দেখে আসি, জিজ্ঞেস করে আসি কার কি প্রবলেম আছে। তারপর আমি 3 তলায় নামি, 4 তলা থেকে নেবে ওই রুমটায় যাই। রুমটায় গিয়ে দেখলাম 2জন আরও নার্স, তারা বিশ্রাম নিচ্ছে। আমি যেতেই আমাকে দেখে বললো কিরে 4 তলায় একবার গেলি? তখন আমি বললাম হ্যাঁ তোরা রেস্ট কর, আর আমি 4 তলা 3 তলা 2 তলা করে বেড়াই। তখন ওরা বলল যে না এবার আমরা যাচ্ছি। একে একে সবার কিন্তু ডিউটি থাকে, এরকম না যে আমি সবাইকে দেখবো ওরা রেস্ট করবে, এরকম না, একে একে সবাইকেই কিন্তু ডিউটির টাইমে ডিউটিটা করতে হয়। তো ওরা চলে যায়, আমি তখন একা ওইখানে রেস্ট নিচ্ছি। ওরা যেখানে ছিল ওইখানেই, ওরা চলে যাওয়ার পর আমি একটা ওখানে মানে কি বলবো, একটা সোফা মতো করা আছে, যেখানটা
সবাই আমরা শুয়ে থাকি, বসে থাকি, সেরকমভাবে তো রেস্ট করা যায় না। তো কোনো রকম আর কি শরীরটা রাখার মতো বা বসে ঝিমানোর মতো। তো ওইখানে আমি জাস্ট মাথাটা এরকম করে দেয়ালের মধ্যে মাথাটা ঠেকিয়ে সোফার মধ্যে এরকম গালে হাত দিয়ে একটা সাইড হয়ে ঝিমাচ্ছি। হঠাৎ করে বিশ্বাস করবে না, দৌড়াতে দৌড়াতে দেখছি পায়ের আওয়াজ হচ্ছে, মানে হাওয়ায় চপ্পল পরে থাকলে যেরকম শব্দ হয় ওরকম কেউ আমার দিকে দৌড়ে আসছে, যেটা বাইরে দিয়ে, রুমের বাইরে। আমি বুঝতে পারছি। তা আমি চোখটা আলতো করে খুললাম, টানা ডিউটি দিচ্ছি তো চোখে খুব ঘুম, অলস লাগছে। হাঁটাহাঁটি করছিলাম ঠিক আছে, কিন্তু যখন এসে সোফায় বসেছি না তখন পুরো শরীরটা ছেড়ে দিয়েছে। তার আগে আমি আবার লাঞ্চ করেছি। তো দেখছি দরজা দিয়ে কেউ একজন ঢুকলো। দেখলাম যে না, নার্স বা আয়া তো কেউ না, পেশেন্ট মনে হচ্ছে, পেশেন্ট কেউ আছে, রুগী। আমি তখন বললাম, এই তুমি এখানে এসছো কেন? উঠে আমি বললাম, তখনও চোখকে আমি আবছা দেখছি, কারণ জাস্ট আমার চোখে ঘুম এসেছিল, একটা নিদ্রা নিদ্রা ভাব। আমি বললাম, কি হলো, তুমি কার পারমিশনে ঢুকছো, এখানে এসছো কেন? ও আমার কাছে এলো না, আমার যে রুমটায় আমি বিশ্রাম নিচ্ছি সেই রুমে ঢুকে জাস্ট ও একটা জায়গায় দাঁড়িয়ে আমাকে ও হাত নেড়ে নেড়ে বলছে যে, নার্স দিদি ছাদতলায় তাড়াতাড়ি চলুন, 15 নম্বর বেডের পেশেন্টের অবস্থা খুব খারাপ। আর বেডের তো নাম্বার থাকে, নাম্বার ওয়াইজ পেশেন্ট থাকে। তো আমি বললাম, তাই নাকি, 15 নম্বর? এক্ষুনি যে আমি ওকে ইঞ্জেকশন দিয়ে আসলাম, কারণ ওর খুব শরীরে ব্যথা করছিল, দুজনকে দিয়েছি, 15 নম্বর আর 17 নম্বর। 16 নম্বর তো ঘুমাচ্ছে দেখলাম। তা বললো, হ্যাঁ ওর অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি চলুন। আমি বললাম, ঠিক আছে যাও, আমি যাচ্ছি। আমি জাস্ট উঠলাম, উঠে চোখে মুখে জল দিলাম, ওই রুমে চোখে মুখে জল দিলাম, ওয়াশরুম রয়েছে, গেলাম। তারপর চোখে মুখে জল দিয়ে, মানে ঘুমের একটা নিদ্রা ভাব ছিল, ঝিমুনি লাগছিল। আমি হেঁটে যাই 3 তলা থেকে 4 তলায়, কতক্ষণ আর সময় লাগে, 5 মিনিট হয়তো লেগেছে, মুখ হাত পা ধুয়ে সব নিয়ে উপরে যখন যাই তখন দেখলাম পেশেন্টটা মানে মুভমেন্ট করছে, 15 নম্বর পেশেন্ট। তা আমি যেতে সাথে সাথে পেশেন্টের কাছে গিয়ে বললাম, এই তোমার কি হয়েছে, তোমাকে এক্ষুনি ইঞ্জেকশন দিলাম তো, কি প্রবলেম হচ্ছে তোমার বলো। আমার দিকে তাকালো, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে একটা সাইডে মাথাটা ঘুরিয়ে নিল। আমি আবার গায়ে হাত ঠাত দিয়ে দেখলাম ঠিক আছে। যখন আমি আসছি তখন আমার সামনে যে 11 নম্বরের যে পেশেন্ট ছিল তার বাড়ির লোক বসেছিল পায়ের কাছে। আমি তাকে বললাম, এই তুমি দেখেছো একজন আমাকে যে বলতে গেছিল সে কোন বেডের গো, কোন বেড থেকে গেছে? না ওকে তো মানে ইউনিফর্ম পরা থাকে, তো যে পেশেন্ট পার্টির যে আত্মীয় স্বজন থাকে তারা তো আর ইউনিফর্ম পরে থাকবে না, যারা অ্যাকচুয়ালি ওখানে পেশেন্ট রুগী তারাই পরে থাকবে। তো আমি 11 নম্বর বেডের যে পেশেন্টের আত্মীয় রয়েছে তাকে জিজ্ঞাসা করলাম। সে আমাকে বলল যে, দিদি আমি তো এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, কই আমি তো কাউকে নিচে নামতে বা উঠতে দেখিনি, এই রুম থেকে তো কেউ যায়নি, এই ওয়ার্ড থেকে কেউ যায়নি তো। আমি বললাম, কি বলছো, তুমি মনে হয় গল্প করছো, তোমার বাড়ির লোকের সাথে তুমি লক্ষ্য করোনি, ইউনিফর্ম পরা ছিল, আমাকে গিয়ে বললো যে এরকম 15 নম্বর বেডের কষ্ট হচ্ছে। তখন বলছে, দিদি আমি দেখিনি। তা আমি আর সেই কথাটা গুরুত্ব দিইনি, চলে আসি। এসে সেই দিনকেই এসে আমি ওইখানে আবার বসে আস্তে করে শরীর ছেড়ে দেয় একটা সময়, জানি না কতক্ষণ, বেশিক্ষণ না, হয়তো খুব জোর হলে 15-20 মিনিট ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে ঠিক 15-20 মিনিটই সময়টা হয়তো হবে, আনুমানিক বলছি, সেটা আধ ঘন্টাও হতে পারে। হঠাৎ করে না আমাকে গালের মধ্যে কেউ একটা আলতো করে চড় মারে গালের মধ্যে। আর আলতো করে এরকমই মারে, আমার হট করে না চমকে উঠে ঘুমটা ভেঙে যায়। যখন চটটা মারে তখন দেখলাম, আরে কেউ তো নেই, কাছে কেউ নেই, কিন্তু গালের মধ্যে একটা আলতো করে চটটা মারলো, কিন্তু কেউ নেই ওখানে। আমি তখন বললাম যে, কে রে বাবা? আমি বললাম, এই কে, বাথরুমে কে ঢুকেছিস রে? আমি ভাবলাম আমাদেরই যে নার্স বা আয়া যারা থাকে, বন্ধু বান্ধব সবই তো আমরা একই কাজে নিযুক্ত, তো আমি ভাবলাম কেউ মনে হয় করে ঢুকে গেছে বাথরুমে। আমি তখন জেগে যাই, কারণ আমার আবার ডিউটির সময়, আমাকে আবার রাউন্ডে যেতে হবে। বসে রয়েছি না, বাথরুম থেকে কেউ বেরোলো না। তো এরকম তো হামেশাই হয়,
কেউ না কেউ হয়তো করে চলে গেছে, চলে যাই উপরে। এইবার ঘটনা শোনো, রাতের বেলা টানা ডিউটি চলছে আমার। রাতের বেলা আরও যারা দুজন ছিল ওদেরকে বললাম নাইটে ডিউটি, আমি বললাম দেখ তোরা রাতের বেলা একটুখানি আমার ডিউটিটা কর, রাতের বেলা তো ওরকম চাপ থাকে না, রাতের বেলা আমাকে বেশি না 2 ঘন্টা একটু শুতে দিস, টানা ডিউটি করছি তো প্রায় 2.5 দিন হয়ে গেল, তুই আমাকে 2 ঘন্টা শুতে দিস, আমি 2 ঘন্টা একটুখানি বিশ্রাম করবো, একটু টানা ঘুম দেবো, আমাকে কেউ চালাবি না, ঠিক আছে? তারপর তোরা সারা রাত ঘুমা, ঠিক আছে? আমি তোদের সেভ করবো, কোনো অসুবিধা নেই, আমি দেখে নেবো। তো ওরা বললো ঠিক আছে। ওরা তো দুপুরবেলা মোটামুটি বিশ্রাম করেছে, সকাল দিকে ওরা টানা ডিউটি দিচ্ছে না, ওরা সকালবেলা জয়েনিং করেছে, ওদের সকাল থেকে ডিউটি ছিল, আমার 2.5 দিন হচ্ছে। তো রাতের বেলা ভালো কথা, আমাকে ওরা বললো যে যা 8টা বাজে, এবার তুই 8টা থেকে 10টা অবধি ঘুমিয়ে নে, স্যার তো বেরিয়ে গেছে, স্যার আর আসবে না, তারপর তোর 10টার পর থেকে তুই থাকিস, আমরা ওই 1টা-2টো পর্যন্ত ঘুমিয়ে তারপর উঠে যাবো। আমি বললাম ঠিক আছে। ওরা ওদের মতো চলে গেছে, আমি বিশ্রাম করছি। শোয়ার মাত্র মানে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে 8টা সাড়ে 8টার দিকে ওই সোফাতে শুয়ে পড়ি, শুয়ে ঘুমাচ্ছি। হঠাৎ করে আমার কানের কাছে ঠিক এরকম একটা শব্দ হচ্ছে, এরকম একটা শব্দ অনবরত আমার কানের কাছে আসছে। এবার আমি ভাবছি যে এখানে শব্দটা আসবে কি করে, এই শব্দটা তো একমাত্র হয় সেটা হচ্ছে লেডিস ওয়ার্ডে, যেখানে নানা রকম পেশেন্টের নানা রকম সমস্যা, তারা তাদের কষ্টেই আওয়াজটা করে, কিন্তু আমার কানের কাছে কে করছে? আর রীতিমতো আওয়াজটা এরকম মানে জোরে হচ্ছে, পুরো মনে হচ্ছে আমি একটা এরকম সাইড করে আছি, ঠিক আমার এই কানের কাছে এসেই মনে হচ্ছে কেউ ওরকম নিঃশ্বাস জোরে জোরে ফেলছে, জোরে জোরে নিঃশ্বাস ফেলার শব্দ। আমার এত বিরক্ত লাগছে, আমি একবার ঘুরলাম, চোখে ঘুম, দেখলাম না রুমের তো দরজাটা ভেজানো আছে, লক তো করা নেই, ভেজানো রয়েছে, আর রুমে তো কেউ নেই, আমি একাই রয়েছি। আমি আবার আস্তে করে মাথা এরকম করে মুড়িয়ে দিয়ে এরকম করে আবার শুয়ে পড়ি, ঘুমাচ্ছি, অঘরে ঘুমিয়ে পড়েছি, অঘরে। আমার পায়ের যে চেটো আছে, পায়ের চেটোটা একটা হাত দিয়ে কেউ পাটাকে এরকম করে ধরেছে, এবার পায়ের চেটোটার মধ্যে এরকম নখ দিয়ে এরকম করে ঘর্ষণ করছে, নখ দিয়ে এরকম করছে। এবার ঘুমের পুরো ঘোর, বুঝতেই পারছো 2.5 দিন কন্টিনিউ জাগা আমি, আর 2 ঘন্টার জন্য আমি অনেক বলে রেস্ট পেয়েছি। আমি কোনো রকমে চোখটা খুলে আমি এরকম করে দেখছি, আমি যখন চোখটা খুলে এরকম করে দেখছি, বিশ্বাস করবে না, দেখছি একজন, কি বলবো, মানে সাদা রঙের একটা কাপড় পরা, সাদা পাকা মাথায় চুল, একদম ঘুপচি মেরে পায়ের যে সোপার শেষ ওইখানটা ঘুপচি মেরে বসে, সে আমার পায়ে তালুতে এরম এরম করে নখ দিয়ে খামচাচ্ছে। আমি সাথে সাথে উঠে পাটাকে টেনে, চাই তুমি কে, কে তুমি? যেই বলছি সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে আমি যখন এরকম জাস্ট ঘুরে নামবো, এরকম যে ঘুরে তাকিয়েছি, দেখি ওখানে কিচ্ছু নেই। সেকেন্ডের মধ্যে সে তো রুম থেকে বেরিয়ে যাবে না, কোনো মতে না। বয়স্ক, আমি ভালো মতো দেখেছি, সাদা পাকা চুল, তার কাঁচা পাকা তার চুল, একদম মানে কি বলবো, যেরকম দেখবে যারা হাঁটতে পারে না, অনেক বৃদ্ধ আছে যারা হাঁটতে পারে না, দেখবে কিরকমভাবে গুজি হয়ে একদম বসে থাকে, মানে তাদের কোমর একদম সোজা হয় না, যাদের কোমর একদম পড়ে যায় না, তারা ওরকম গুজি মেরে বসে থাকে, ঠিক সেই রকম আমি দেখলাম, কিন্তু কেউ নেই। আমি তখন কি পড়বো, সাথে সাথে মানে ভয় লেগে গেছে না, ভয় লেগে গেছে, চিৎকার করছি, কে 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 আছো এখানে, কে আছো কে? আমি যখন চিৎকার করছি সাথে সাথে দেখি আমাদের ওই 2 জনের মধ্যে একজন নার্স সাথে সাথে ছুটে এসে আমাকে বলছি, কি হলো, রাতে চিল্লাচ্ছিস কেন এরকম? হ্যাঁ, হসপিটাল তুই কাজ করছিস, এত দিন ধরে জানিস না হসপিটালে চিৎকার চেঁচামেচি করতে নেই? আমি তখন বলছি, আর বলিস না, আমি খুব ভয় পেয়েছি জানিস, আমার পায়ের মধ্যে এরকম না কেউ মানে ঘষছিল, তার আগে এরকম নিঃশ্বাস ফেলার শব্দ, সব বললাম। ও হাসছে, ও তখন বলছে হসপিটালে কাজ করলে তো এগুলো হবেই, জানিস না, এরকম তো আমাদের সাথে হয়। আমি বললাম হ্যাঁ হয়, কিন্তু আমার সাথে এরকম প্রথম হলো, আমি খুব ভয় পেয়েছি জানিস, আমার পায়ের মধ্যে কেউ এরকম ঘষছিল, নখ দিয়ে ঘষছে। তখন সে মানে আমাকে তখন বলছে নার্স, হ্যাঁ সে নার্স আমাকে বলছে,
যে ছাড় ওইসব কথা বাদ দে, যা 10টা বেজে গেছে। ওটা আমি ভালো করে ঘুমাতেই পারলাম না বলে যখন আমি পামশুটা পরবো জুতো, তখন আমি পাটা যখন সোপায় তুলি এরকম করে, দেখো আমি পা তুলে দেখাচ্ছি তোমাদের, এরকম করে যখন পাটা তুলি তখন দেখবে পায়ের চেটোতে তোমাদের শুকনো থাকে, ওই পায়ের চেটোতে দেখবে কোনো সময় নখ দিয়ে না, নিচের নখ দিয়ে টেনে দেখবে নখ দিয়ে টানলে না নখের টানার একটা ছাপ পড়ে সাদা মতো। আমি তখন দেখছি আমার পায়ের তলায় ওরকম টানা সাদা ছাপ পড়েছে। আমি তখন ওদেরকে দেখালাম যে দেখ আমি তোদের মিথ্যা কথা বলছি। ও তো আমার সামনেই দাঁড়িয়ে ও তখন সত্যি পা এরকম করে নিয়ে আমার দেখে বলছে সত্যিই তো কেউ করেছে। তাহলে কে করলো এটা, কে করলো? আরও একটা কথা বলে আমি ঘটনাটা শেষ করব। হসপিটালে সেদিনকে ওটি ছিল, রাত্রেবেলা 2টোর সময় ওটি ছিল একটা। আমাদের ডাক্তার স্যার বললেন যে আমি রাত্রে 1:30টার দিকে আসবো, ওটি পুরো সাজিয়ে রাখবে, আমি জাস্ট আসবো, পেশেন্টকে রেখেই দেবে, আমি অপারেশন করবো, বেরিয়ে যাব। অপারেশন করতে মোটামুটি ভোর হয়ে যাবে। তো বললাম ঠিক আছে স্যার আসবে। সেই দিনকে অদ্ভুত একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে আমি সেই রুমে রেস্ট নিচ্ছি, তখন 12টা 10-15 এরকম হবে, রেস্ট নিচ্ছি, সবাই সবার ডিউটিতে আছে সেই সময়টা। আর তখন মোটামুটি হসপিটালে পেশেন্ট অনেক রয়েছে। বলছে আমাদের যে নার্স দিদি ঘটনাগুলো শেয়ার করেন, আমাকে বলছে শোনা তুমি বিশ্বাস করবে না, আমি রেস্ট করছি, ঘুমাইনি, শরীর ঠিক আছে। আর আমার ডিউটি জয়েন করেছি 8টার সময় সেদিনকেই, তো তার আগে আমার বাড়িতে রেস্ট হয়েছে, সেরকম শরীরে কোনো ক্লান্তি নেই, জাস্ট রেস্ট নিচ্ছি। কেন ওটি থাকলে পারে একটুখানি প্রেশার থাকে, ওটি থাকলে পারে টানা 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ওটি হয়ে যায়। অপারেশন যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ তো ওটি থেকে বেরোনো যায় না, তো ওখানে থাকতে হয়। সেদিন আমার ওটি ছিল। বলছে আমি বসে আছি, 12টা 10-15 একজন আসলো আমার কাছে, এসে আমাকে বলল, একজন নার্স আসলো, এসে বলল এই তোকে স্যার ডাকছি। আমি তখন বললাম স্যার, কোন স্যার? তো যেই স্যার সেদিনকে ওটি করবে বলে গেছে, সেই স্যার 1:30টায় আসবে বলেছে, সেই স্যার নাকি ডাকছে। তো আমি তখন বললাম স্যার তো 9টার সময় আমার সাথে কথা বলে বেরোলো, স্যার এখন কি করে আসবে? 12টা 10-15 বাজে। আমাকে বলল স্যার ডাকছে, আমাকে খবর দিতে বললো, তাড়াতাড়ি যা, স্যার নালে রেগে যাবে। ও বলে বেরিয়ে গেল। আমি ওর পেছনেই বেরোলাম। আমার ওই মুহূর্তটায় আমি লক্ষ্য করিনি যে ও তো সাথে সাথে দরজা দিয়ে বেরোলো বলে ও কিন্তু বাইরে ভ্যানিস। আমি দৌড়ে গিয়ে যখন লিফটের কাছে যাই, বলেছে স্যার লিফটের কাছে রয়েছে, ডাকছে তোকে। লিফটের কাছে গিয়ে দেখছি কেউ নেই, লিফটম্যান বসে রয়েছে। আমি তখন লিফটম্যানকে বললাম যে দাদা আমাদের স্যার, ডাক্তারের নাম নিয়ে, যে ডক্টর স্যার এরকম আমাকে ডাকছিলেন, উনি কি নেমে গেছেন? বলছে ডক্টর স্যার, না স্যার তো আসেনি। তো কোথায় স্যার? আমি তো বসেই রয়েছি কনস্ট্যান্ট। আমি বললাম আমাকে যে বললো, তখন বলছে না স্যার তো আসেনি। এবার আমি তখন রেগে গিয়ে ওকে খুঁজছি, ওকে যখন আমি ধরি ও তখন আমাকে বলছে ওয়ার্ডে। আমি ওকে খুঁজতে খুঁজতে যখন আমাদের নাম 4 তলায় যাই, লেডিস ওয়ার্ড, ওখানে যখন যাই তখন আমি ওকে বললাম এই তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস, একটু আগে গিয়ে আমাকে ভুলভাল কথা বললি কেন? আমি রেস্ট নিচ্ছিলাম, জানিস না ওটি আছে। ও আমাকে বলছে মা দিব্যি বলছি, আমি তোর কাছে কেন যাব? তখন ও যে 4 তলায় লেডিস ওয়ার্ডে যে চিকিৎসা করছে, তখন যে পেশেন্টরা রয়েছে বা পেশেন্টের আত্মীয়রা তাদেরকে বলছে এই তোমরাই বলো তোর মাথা খারাপ হয়ে গেছে, তোমরা বলো আমি কতক্ষণ আছি। তখন সবাই বলছে না দিদি তো কোথাও যায়নি, দিদি তো এখানেই আমাদেরকে দেখছে, কার কি সমস্যা, কি ব্যাপার, কার পটি হচ্ছে, কার হচ্ছে না, সব রকম সমস্যা, কার কি আছে সেগুলো দেখছে। বলছে দিদি তো এখান থেকে যায়নি, তাহলে আমাকে কে ডেকে গেল? আমি তখন ভাবছি তাহলে আমাকে কে ডেকে গেল? আর সত্যিই তো যদি ওই আসতো তাহলে পারে তো এটা ওর পক্ষে সম্ভব ছিল না। ওর সাথে সাথে দরজা খুলে বেরোয়, আমিও দৌড়ে বেরোই যে স্যার বলেছে ডাকছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে। গিয়ে দেখলাম না, লিফটম্যান বলছে স্যার তো ছিলই না এখানে, স্যার তো চলে গেছে 9টার সময়, আর স্যার তো আসবে রাতের বেলা, আমরা সবাই জানি ওটি আছে রাত 2টো থেকে। তাহলে পারে আমাকে সেদিন কে ডেকে গেল? এরকম হসপিটালে হামেশাই হয়। আর আজকে আমাদের কলকাতার যে তিলোত্তমা, যাকে নিয়ে এত চাঞ্চল্যকর ঘটনা, এত তথ্য, এত ভয়েস রেকর্ডিং, এত কিছু পাচ্ছি, আজকে হসপিটালের যারা আছে অফিসার, যারা রয়েছে
সুপার যারা রয়েছে, ইনচার্জ যারা লেডি ডক্টর রয়েছেন, যারা ওখানে কর্মরত, সবাই এখন ভয় পাচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে তার আত্মা ঘুরে বেড়াচ্ছে। ঘুরবেই তো মেয়েটাকে যেরমভাবে নৃশংসভাবে হত্যা করেছে, সেটা ও বলে না, যে কোনো মানুষ হলেই আত্মা ঘুরে বেড়াতো তার জাস্টিসের জন্য। মেয়েটাকে এরকমভাবে, মানে কীভাবে যারা করেছে তারা মানুষ না পশুও এরকম করে না, কি জানি ভগবান জানে তাদের শিক্ষা কেমন, তাদের পরিবার কেমন, তারা আবার বেঁচে আছে। ছি, ধিক্কার জানাই তাদের বেঁচে থাকার কোনো রাইটসই নেই। যাই হোক দর্শক বন্ধুরা, আজকে আসবো, আর তোমাদের যেতে যেতে আমি জানি না আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগছে বা লাগলো, তবে একটা কথা বলবো, এই যে প্রতিবাদ যেটা আজকে শুরু হয়েছে, আমি বলবো প্রতিবাদ হয়তো 15 দিন 20 দিন 1 মাস পর সব শান্ত হয়ে যাবে। এটা তো প্রথম না, বারবার রাজ্য জুড়ে, দেশ জুড়ে, আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে দেখেছি, এটা প্রথম না, চেপে যাবে। কিন্তু একটাই কথা তোমাদের কাছে হাত জোর করে আমি আবেদন করব, এটা আমার পুরোটাই আমার নিজের বক্তব্য, আমার এটা মতামত, তোমরা বাসে ট্রেনে রাস্তায় যখনই যেখানে যাও না কেন, সেটা আজকে যারা ঘটনাটা ফোনের ওপার থেকে শুনছো, ক্যামেরার ওপার থেকে শুনছো, সেটা শুধুই মহিলাদের বলছি না, আমি পুরুষদেরও বলছি, কারণ মহিলাদের সাথেও হয় না, পুরুষদের সাথেও হয়। আমি সবাইকে বলবো নির্বিশেষ, তোমরা যেখানে দেখবে যেরকমভাবে যার সাথে একটা অত্যাচার হচ্ছে, সবাই রুখে দাঁড়াবে সেখানে। চিন্তা করবে না যে ওই মেয়েটাকে বা ওই ছেলেটাকে তো আমি চিনি না, আমি কেন যাব, কেন করব, না পাশ কাটিয়ে চলে যাই, সেইটা যদি ভাবো তাহলে ভাববে একদিন তোমারও হবে, একদিন আমারও হবে। সেই দিনও কিন্তু লোকে পাশ কাটিয়ে চলে যাবে, আর আমাদের কানের সামনে বলে যাবে, এই চল ও আমার কেউ হয় না, ওকে আমি চিনি না তো। তার জন্য আমি বলবো প্রতিবাদটা প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জায়গায় যেখানেই দেখবে অমানবিক অত্যাচার হচ্ছে, সেখানেই আমাদেরকে আওয়াজ তুলতে হবে। তাহলে চলো, ভালো থেকো সবাই, সাবধানে থেকো। আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো দেখা হবে আগামীকাল আবারও একটি সত্য ঘটনা নিয়ে। সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। হ্যাঁ, আর যদি আমার কথাগুলো কারোর খারাপ লাগে তাহলে আমি তোমাদের কাছে কখনো ক্ষমা চাইবো না, কারণ আমার কাছে আমি ঠিকভাবে বলেছি। তোমাদের মতামত তোমরা কমেন্টসে বলতেই পারো।